কর্তন করা। আমরা দেখতেছি অর্ডার 14 এর রুল 5। এখানে যেটা বলছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার ইস্যুস অফ সুট, কোন মামলার ইস্যু অ্যামেন্ডমেন্ট করা যায় কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে কখন অ্যামেন্ডমেন্ট করা যায়, কখন অ্যামেন্ডমেন্ট করা যায়, কখন সংশোধন করা যায়। করা যায় হচ্ছে অ্যাট এনি টাইম, যে কোনো সময়, বিফোর পাসিং এ ডিক্রি, ডিক্রি প্রদানের আগে, যে কোনো সময়, ডিক্রি প্রদানের আগে যে কোনো সময়। এখানে দুইটা জিনিস করতে পারে, একটা হচ্ছে সেটাকে অ্যামেন্ড করতে পারে, আর আরেকটা হচ্ছে যে আদালতের মনে হলো যে আরো কিছু অ্যাডিশনাল ইস্যুস, অতিরিক্ত ইস্যু ফ্রেম করা দরকার আগের ইস্যুর সাথে। অর্থাৎ আগে যে বিচার্য বিষয়গুলো ছিল সেই বিচার্য বিষয়গুলোর সাথে আরো অতিরিক্ত ইস্যু ফ্রেম করা। তাহলে প্রশ্ন হচ্ছে, আদালত একবার বিচার্য বিষয় গঠন করার পরে পরবর্তী সময়ে অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ। এবং আদালত আপনার কোন ইস্যু স্ট্রাইক আউট বা কর্তন করতে পারবে কিনা। আদালত কোন ইস্যু স্ট্রাইক আউট করতে পারবে কিনা, করলে কখন পারবে। এখানে বলে দিছে এট এনি টাইম বিফোর পাসিং এ ডিক্রি। এখানেও ঠিক একই কথা বলছে, যে কোনো সময়, যে কোনো সময় ডিক্রি প্রদানের আগে, ডিক্রি প্রদান করার পূর্বে যে কোনো সময় আদালত কি করতে পারবে, ইস্যু কর্তন করতে পারবে। ওকে। প্রশ্ন হচ্ছে স্ট্রাইক আউট যে করবেন, কেন করবেন, স্ট্রাইক আউট যে করবেন কেন করবেন আদালত। এখানে দেখতে হবে that affair it to be wrongly framed or introduced, মানে ইস্যুটা wrongly framed, ভুলভাবে গঠিত হয়েছে, অথবা wrongly introduced, অথবা ভুলভাবে গঠন করা হয়েছে। দুইটা জিনিস, একটা হচ্ছে ভুলভাবে গঠন করা হয়েছে, আর একটা হচ্ছে ভুলভাবে মানে ভুলভাবে সূচনা করা হয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা দেখলাম যে ইস্যু একটি অ্যামেন্ডমেন্ট করা যায়, ইস্যুকে স্ট্রাইক আউট করা যায়, কখন করা যায়, কি কারণে করা যায় সেটা দেখলাম। আমাদের এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে আমরা দেখলাম যে কোন কোন জায়গাতে ইস্যু গঠন করা যায় না, কোন কোন কখন হচ্ছে অ্যামেন্ড করা যায়, কখন হচ্ছে স্ট্রাইক আউট করা যায়, কর্তন করা যায়। আমাদের এখানে আর বেশি দরকার নাই। আমাদের রিটার্নের জন্য আসলে পড়া আসলে কম। আমরা চলে যাব অর্ডার 21-এ। আমরা ভাবছিলাম যে 15, 16, 17 পড়া লাগবে না। আর অর্ডার 21, অর্ডার 21 এর সাথে আমাদেরকে পড়তে হবে সেকশন 74। অর্ডার 21 যেটা টপিক হচ্ছে এক্সিকিউশন অফ ডিক্রিজ এন্ড অর্ডারস। এই অর্ডার 21 কিন্তু ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিলি এবং ভাইবা দুইটার জন্য গুরুত্বপূর্ণ অর্ডার 21। রিটার্নের জন্য খুব বেশি না, তবে আছে মোটামুটি। আপনাকে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। তাহলে অর্ডার 21, আমরা অর্ডার 21 পড়ার সময় আমরা অনেকগুলো
ধারাকে আমাদের পড়তে হবে, কারণ এখানে আমাদের বিষয়বস্তু হচ্ছে এক্সিকিউশন অফ ডিক্রি, ডিক্রি জারি অ্যান্ড অর্ডারস অ্যান্ড মানে এক্সিকিউশন অফ ডিক্রি আর হচ্ছে এক্সিকিউশন অফ অর্ডার, ডিক্রি এবং আদেশ জারি। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে ডিক্রি জারি করতেছি, what is the meaning of the execution of decree? ডিক্রি জারি বলতে কি বোঝায়? ডিক্রি জারি বলতে বোঝায় যে আদালত যিনি হচ্ছেন ডিক্রি হোল্ডার, যিনি হচ্ছেন ডিক্রি হোল্ডার মানে হচ্ছে যার পক্ষে রায়টা হয়েছে, আদালতের মাধ্যমে তাকে রায়ের সুফলটা বুঝিয়ে দেওয়া। সাপোজ হচ্ছে আমি মামলার মাধ্যমে 50 বিঘা জমি পেয়েছি, 50 বিঘা জমিতে যাওয়ার ব্যবস্থা হওয়ার জন্য আমি আদালতের শরণাপন্ন হব। তা আদালত কি করবে? আমাকে সেই 50 কাঠা জমি বুঝিয়ে দিবে, বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এগুলো তো থাকবেই। তাহলে এটা হচ্ছে আমাদের ডিক্রি জারি, অর্থাৎ হচ্ছে ডিক্রি জারি বলতে বোঝায় যে ডিক্রি হয়ে গেছে, তার প্র্যাকটিক্যাল সিনারিও, তার বাস্তবিক দিকগুলো হচ্ছে ডিক্রি জারি, অর্থাৎ একটা ডিক্রিকে বাস্তবে পরিণত করা হচ্ছে ডিক্রি জারি। প্রথম প্রশ্ন হচ্ছে যে হু মে এক্সিকিউট এ ডিক্রি। প্রথম প্রশ্ন, হু মে এক্সিকিউট এ ডিক্রি, কারা হচ্ছে একটা ডিক্রি জারির আদেশ দিতে পারে? কোন কোর্ট, কোন আদালত হচ্ছে ডিক্রি জারির আবেদন ডিক্রি জারি আদেশ দিতে পারে বা ডিক্রি জারি করতে পারে? ফার্স্ট ওয়ান ইজ যেই কোর্ট, যেই আদালত আপনার ডিক্রি প্রদান করে অথবা যে আদালতে ডিক্রি জারি করার জন্য প্রেরণ করা হয়। সাপোজ মনে করেন একজনে মামলায় হেরে গেছে, তার কোর্ট হচ্ছে নারায়ণগঞ্জ, কিন্তু একজনের সম্পত্তি কি হয়েছে? একজনের সম্পত্তি ডিক্রিতে পাইছে। এখন এই সম্পত্তিটা কে দিবে ভাই? জাজমেন্ট হোল্ডার, যার বিপক্ষে রায়টা গেছে সে দিবে, রাইট? তো দেখা গেল সে তার স্থানীয় সীমানা পরিত্যাগ করছে, অর্থাৎ সে যেখানে ছিল তার সেখানে অনেক টাকা সম্পত্তি চলেছে, সম্পত্তি নিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। যে জায়গায় চলে গেছে সেই জায়গার যে কোর্ট থাকবে, সেই কোর্টকে যে কোর্ট ডিক্রি জারি করতে সেই কোর্ট প্রেরণ করতে পারে। মানে বিষয়টা কি, যেমন আমরা অনেক সময় বলি না যে আমার কাজটা আপনি করে দেন, বিষয়টা সেরকম। অর্থাৎ কোন আদালতকে যদি ডিক্রি জারির জন্য পাঠানো হয় তখন তারা ডিক্রি জারি করতে পারবে, অথবা অথবা হচ্ছে যে আদালত ডিক্রি প্রদান করে সে আদালত পারবে। তাহলে হুম এক্সিকিউটেড ডিক্রি, হুম এক্সিকিউটেড ডিক্রি এটা সেকশন 38 এ আছে। এখান থেকে আমাদের বার কাউন্সিলের জন্য গুরুত্বপূর্ণ জায়গাটা খুব বেশি নাই, তবে আছে একটা ফ্যাক্ট, সেটা আমরা পড়বো এখনই। এবার আছে ডিরেক্ট একটা প্রশ্ন যে হোয়াট আর দ্য ওয়াজ অফ এক্সিকিউশন অফ ডিক্রি? হোয়াট আর দ্য ওয়াজ অফ এক্সিকিউশন অফ ডিক্রি? ডিক্রি জারির উপায়গুলো কি কি? এটা যদি অর্ডার 21 এর রুল 11 দেখে, অর্ডার 21 এর
রুল 11 দেখেন, তাহলে দেখবেন যে এখানে ওয়েগুলো বলা আছে। প্রথম ওয়ে হচ্ছে, এবং সেকশন 51 এ মূলত এটা বলছে, সেকশন 51 এন্ড অর্ডার 21 এর রুল 11 এখানে বলছে কোন কোন ভাবে ডিক্রি জারি করা যায়, কোন কোন ভাবে ডিক্রি জারি করা যায়। মানে যিনি হচ্ছে মামলা হেরে গেছে তার বিরুদ্ধে কোন কোন ভাবে ডিক্রি জারি করা যায়। তো প্রথম ওয়ে হচ্ছে, আমরা এসার একটা দেখছিলাম, আমাদের মনে পড়ে কিনা, যে কি কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। ঠিক এখানকার প্রশ্ন হচ্ছে যে কি কিভাবে ডিক্রি জারি করা, কি কিভাবে ডিক্রি জারি করা যায়। প্রথম হচ্ছে, এটার জন্য চলে যেতে হবে আমাদের সেকশন 51 এ। সেকশন 51 এ দেখেন প্রথমটা বলছে, ধরেন আমি একটা সম্পত্তিতে জয়লাভ করলাম, সেই সম্পত্তিটা আমি পাইলাম, সেই প্রপার্টিটা আমি যেহেতু মামলায় জয়লাভ করছি, সেই প্রপার্টিটা আদালত আমাকে বুঝাইয়া দিবে। বিষয়টা তো এরকমই, সেই প্রপার্টিটা আদালত আমাকে বুঝিয়ে দিবে। তাহলে অর্ডার এক্সিকিউশন অফ ডিক্রি বাই ডেলিভারি অফ এনি প্রপার্টি স্পেসিফিক্যালি ডিক্রিড, অর্থাৎ হচ্ছে যে সম্পত্তিটা ডিক্রিভুক্ত হয়েছে সেই সম্পত্তিটা ডিক্রি হোল্ডারকে, অর্থাৎ যে ডিক্রিটা পাইছে তাকে দেওয়ার মাধ্যমে ডিক্রি জারি করতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাই অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট মানে হচ্ছে ক্রোক and sell বিক্রয়, or by sell without attachment of any property। তারপরে হচ্ছে যে ক্রোক এবং সেলের মাধ্যমে, বা ক্রোক এবং সেলের মাধ্যমে, ক্রোক এবং বিক্রয়ের মাধ্যমে ডিক্রি জারি করা যেতে পারে। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে বাই অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন প্রিজন, বাই অ্যারেস্ট এন্ড ডিটেনশন ইন প্রিজন, গ্রেফতার করার মধ্য দিয়ে অথবা প্রিজন, প্রিজন মানে জেলে আটকানোর মধ্য দিয়ে। অর্থাৎ এখানে যেটা বলছে যে যিনি হচ্ছেন মামলায় হেরে যাবেন ডিক্রি জারিতে, যেমন হচ্ছে যে ডিক্রি জাজমেন্ট হোল্ডার, ডিগ্রি হোল্ডার এক জিনিস, আর জাজমেন্ট ডেটর আরেক জিনিস। জাজমেন্ট ডেটর হচ্ছে যিনি হচ্ছেন দেনা থাকেন। দেনা মানে কি, যেমন একটা সম্পত্তি নিয়ে ঝামেলা, আমি যদি ডিগ্রি হোল্ডার হই তাহলে সেই সম্পত্তি আমার, আর তার ক্ষেত্রে লেখা হবে জাজমেন্ট ডেটর মানে দেনাদার। তাহলে সে দেনাদারকে গ্রেপ্তার এবং আপনি জেলে আটকের মধ্য দিয়ে ডিক্রি জারি করা যায়। ডিক্রি জারি করা মানে হচ্ছে একটা সমস্যার বাস্তব পরিণতি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বাই অ্যাপয়েন্টিং এ রিসিভার নিয়োগের মধ্য দিয়ে। রিসিভার নিয়োগের মধ্য দিয়ে কেন বলা হয়েছে? রিসিভার নিয়োগের মধ্য দিয়ে কেন বলা হয়েছে? কারণ আদালত যখন দেখবে মানে বাদীকেও বিশ্বাস করা যাচ্ছে না, বিবাদীকেও বিশ্বাস করা যাচ্ছে না, তখন থার্ড পার্টি, আদালত তার নিজের মতো করে থার্ড পার্টিকে কি করবে? রিসিভার হিসেবে নিয়োগ দিবে। তো রিসিভার নিয়োগের মাধ্যমে ডিক্রি জারি করা যেতে পারে। এছাড়া in such other manner as the nature of the relief granted may require, অথবা অন্য কোনো পন্থায়,
অন্য কোনো উপায় যেটা আদালতের কাছে প্রপার এন্ড জাস্ট মনে হয়, আদালতের কাছে যথাযথ এবং সঠিক মনে হয়। অর্থাৎ 5 ভাবে ডিক্রি জারি করা যায়, এটা বলছে অর্ডার 21 এর রুল 40। প্রশ্ন প্রশ্ন হচ্ছে, এবার আমরা যদি একটা ফ্যাক্ট তুলি যে এক্সও এর মধ্যে একটা মামলা আছে, এক্স ওয়াই এর মধ্যে একটা মামলা আছে। তো ব্যাপারটা যেটা হলো যে এক্স হলো সেই মামলার ডিক্রি হোল্ডার, মানে ডিক্রিদার, তার পক্ষে ডিক্রিটা যায়। এক্স হলো সেই মামলার ডিক্রি হোল্ডার, আর ওয়াই হচ্ছে সেই মামলার জাজমেন্ট ডেটর, মানে হচ্ছে দেনাদার। যখন আমরা জাজমেন্ট ডেটর শব্দটা উচ্চারণ করব, দ্যাট মিনস জাজমেন্ট ডেটরের সাথে, দ্যাট মিনস সে হচ্ছে দায়ী। কিসের জন্য দায়ী? যেটা রায় হয়েছে সেটা পূরণ করতে সে দায়ী। সাপোজ ওয়াই একটা সম্পত্তি দখলে আছে, সেই সম্পত্তিটা মামলার বিচার প্রক্রিয়া শেষে যে সম্পত্তিটা দিচ্ছে তাকে বুঝিয়ে দিতে হবে। এখন দেখা গেল যে আপনার যিনি হচ্ছেন জাজমেন্ট ডেটর, যিনি হচ্ছেন জাজমেন্ট ডেটর বা দেনাদার, যিনি হচ্ছেন ডিগ্রি হোল্ডার, তাকে সম্পত্তিটা দিয়ে দিবে স্বাভাবিক। বাট জাজমেন্ট ডেটর মারা যায়, জাজমেন্ট ডেটর মারা যায়। তো এই জাজমেন্ট ডেটর মারা গেলে সম্পত্তি তো ডিগ্রি হোল্ডার পেয়ে গেছে, অপরপক্ষ পেয়ে গেছে। তাহলে জাজমেন্ট ডেটর মারা গেলে তার তার সম্পত্তি থেকে, অর্থাৎ যে লোক মারা গেছে, যে লোক জাজমেন্ট ডেটর ছিল, তার সম্পত্তিকে অ্যাটাচ করা যাবে, ক্রয় করা যাবে এবং বিক্রয় করা যাবে। তবে কার নিকট থেকে? দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডিজিজড পারসন, ওই মৃত ব্যক্তির প্রতিনিধির থেকে ওই মৃত ব্যক্তির সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা যাবে, ক্রয় বা বিক্রয় করা যাবে। এটা হচ্ছে আমাদের অর্ডার না, সেকশন 51। যে ডিক্রিটা আমরা কিভাবে করতে পারি সেখানে আমরা একটা ফ্যাক্ট দেখলাম। এই জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট নাই, না বললেই চলে, ইম্পর্টেন্ট না। এবার আমরা চলে আসি অর্ডার 22 রিটেনের জন্য একটি ইম্পর্টেন্ট। অর্ডার 22, আদেশ 21, আদেশ 22, আদেশ 22। আদেশ 22 বলছে যারা হচ্ছে মামলার পার্টি আছে, তারা মারা গেলে ঘটনা কি ঘটবে। যারা হচ্ছে মামলার পার্টি আছে, তারা মারা গেলে
ঘটনার কি ঘটবে, মানে ডেথ, ম্যারেজ and insolvency of a parties। কোন পক্ষ যদি মারা যায় তাহলে পরিণতিটা কি হবে? কোন পক্ষ যদি মারা যায় তাহলে পরিণতিটা কি হবে? মনে করেন একটা মামলায় বাদী মারা গেল, একটা মামলায় বাদী মারা গেল, তখন কি হবে? একটা মামলা হচ্ছে বাদী মারা গেল, তখন ঘটনাটা কি ঘটবে? একটা মামলায় বিবাদী মারা গেল, আপনাকে একটা বিশাল ফ্যাক্ট তুলে দিল, এটা কিন্তু ফ্যাক্ট বেসের জন্য শুধুমাত্র। একটা মামলা আপনাকে বিশাল ফ্যাক্ট তুলে দিল, সে বিশাল ফ্যাক্টকে আপনাকে সমাধান করতে হবে। যেমন হচ্ছে একটা মামলায় বাদী আছে, সে লোকটা মারা গেছে, তাহলে বাদী যদি মারা যায় তাহলে মামলার রেজাল্টটা কি হবে, বা মামলাটা চলবে কিনা, বা মামলাটা চলবে কি না। এখানে যেটা বলছে, যদি এরকম হয় যে বাদী মারা গেছে সমস্যা নাই, but for the right to sue survives to the surviving plaintiff, যদি এরকম হয় যে এখন পর্যন্ত বাদীর পক্ষে মামলা করার রাইট, অধিকার এখনো বলবৎ আছে, বা বিবাদীর পক্ষে মামলা করার অধিকার এখনো বলবৎ আছে বা অধিকার আছে, বাদী মামলা বাদী মারা যাওয়ার কারণে বাদীর অধিকার যখন ক্ষতিগ্রস্ত না হয়, ধরেন আসলে একটা মামলার বাদী মারা গেল, কনসিকুয়েন্স কি? তখন বলতে হবে বাদীর অধিকার যদি বিনষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সে মামলাটা চলবে না। যদি এরকম হয় যে বাদীর অধিকার ঠিকই আছে, সেক্ষেত্রে মামলাটা চলবে। প্রশ্ন হচ্ছে যে এই মামলাটা কে চালাবে? বাদী মারা গেছে বা বিবাদী মারা গেছে, মামলাটা কে চালাবে? এই মামলাটা চালাবে হচ্ছে বাদীর রিপ্রেজেন্টেটিভ, আর হচ্ছে বিবাদী পক্ষে বিবাদীর রিপ্রেজেন্টেটিভ। এখন রিপ্রেজেন্টেটিভ কি ইনক্লুড করতে হবে না? রিপ্রেজেন্টেটিভ এই কাজগুলো করবে, ঠিক আছে, বাট যিনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি, তাকে তো আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইনক্লুড করতে হবে। সেখানে 90 দিনের মধ্যে কি করতে হবে? 90 দিনের মধ্যে স্ব পার্টিকে পক্ষভুক্ত করতে হবে। বাদী মারা গেছে, মামলার কোনো ক্ষতি হবে না, তাই রিপ্রেজেন্টেটিভ মামলাটা চালাবে, বাট রিপ্রেজেন্টেটিভকে নিয়োগ অন্তর্ভুক্ত করতে হবে উইদিন 90 ডেজ, 90 দিনের মধ্যে। তাহলে এখান থেকে আমাদের যেভাবে পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে, কোন মামলার বাদী যদি মারা যায় এটার কনসিকুয়েন্স কি হবে, কোন মামলার বিবাদী যদি মারা যায় এর কনসিকুয়েন্স কি হবে। কনসিকুয়েন্স বলার সময় বলতে হবে, মামলার ফলাফলটা কি হবে, মানে মামলাটা টিকবে নাকি চলমান থাকবে। সেখানে দেখতে হবে যে রাইট টু সু আছে কিনা, মানে মামলা করার অধিকারটা এখানে আছে কিনা। যদি থাকে তাহলে 33 এবং 30 ধারায় মামলা দায়ের করতে, 33 কত না 90 দিনের মধ্যে কি হবে, 90 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এবং হচ্ছে যে এখানে আমরা দেখলাম যে 90 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, আর হচ্ছে বাদী রিপ্রেজেন্টেটিভকে অন্তর্ভুক্ত করবে, বিবাদী রিপ্রেজেন্টেটিভকে অন্তর্ভুক্ত করবে। এটা হচ্ছে অর্ডার 22। এখান থেকে আসবে বাদী মারা গেলে কি হবে, বিবাদী মারা গেলে কি হবে।
এবং পরবর্তী পদক্ষেপ কি হবে? যখন হচ্ছে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করবে বা রিপ্রেজেন্টেটিভ অন্তর্ভুক্ত করবে, তখন মামলার স্বাভাবিক গতিতে চলতে থাকবে। ধরে নেওয়া হবে যে বাদী সেই একই মামলা, মানে বাদীর কোনো হ্যাম্পার ঘটে না, যেখানে রিপ্রেজেন্টেটিভ চলে আসতেছে বাদীর অ্যাবসেন্সের সাথে সাথে, বিবাদীর অ্যাবসেন্সের সাথে সাথে। এখন প্রশ্ন, একটা মামলায়, এটা দরকার নেই, অর্ডার 21, অর্ডার 22 কিন্তু রিটার্নের জন্য ইম্পর্টেন্ট না। রিটার্নের জন্য ইম্পর্টেন্ট কি জানেন? আপনার হচ্ছে অর্ডার 679, অর্ডার 25, অর্ডার 26, 38, 39, এই জায়গাগুলি রিটার্নের জন্য মূলত ইম্পর্টেন্ট। আর হচ্ছে কিছু ধারা। এবার আমরা আসি অর্ডার 23 হচ্ছে কম্প্রোমাইজ সুট, নাবালক নিঃস্ব ব্যক্তির মামলা, এগুলো আসলে ইন্টারপ্রিটার সুট, অর্ডার 35 এবং সেকশন আছে 88, অর্ডার 35 এবং সেকশন আছে 88। ইন্টারপ্রিটার শুটের মুখ্য কি? যেমন আপনাকে একটা ফ্যাক্ট তুলে দিল যে এক্স একটি সম্পত্তির দখলে আছে, এক্স একটি সম্পত্তির দখলে আছে, এক্স একটি সম্পত্তির দখলে আছে। তো দেখেন, তাহলে এক্স একটা সম্পত্তির কি দখলে আছে। এক্স জানে সে উক্ত সম্পত্তির মালিক নয়, সে সম্পত্তিটি প্রকৃত মালিককে ফেরত দিতে চায়। সে সম্পত্তিটি এ বি সি ডি, মানে 5 জন লোক এসে দাবি করতেছে যে সম্পত্তিটা তাদের, 5 জন লোক এসে দাবি করতেছে যে সম্পত্তিটা তাদের, মানে 5 জনের শ, মানে 5 জন ব্যক্তি আলাদা আলাদা যখন দাবি করতেছে, এক্স যে সম্পত্তির দখল আছে সে কিন্তু সম্পত্তিটা দিয়ে দিতেছে। আবার সমস্যা হচ্ছে সে কারে দিবে, এজন্য সে আদালতে মামলা করে দেয়, নিঃস্বার্থ ভাবে মামলা করে দেয়। এবং তার একটা উদ্দেশ্য থাকে। কি উদ্দেশ্য থাকে? উদ্দেশ্য থাকে হচ্ছে যে সে প্রকৃত মালিককে সম্পত্তিটা ফেরত দিবে। এই প্রকৃত মালিককে সম্পত্তিটা ফেরত দিতে গিয়ে তাকে মামলাটা দায়ের করতে হয়। কারণ প্রশ্ন হচ্ছে এই ধরনের মামলার শর্তগুলো কি কি, এটাকে আমরা বলি ইন্টারপ্রিটার শুট। প্রথমত স্বার্থহীন মামলা। এ ধরনের মামলার শর্তগুলো হচ্ছে এখানে কমপক্ষে 2 জন বিবাদী থাকতে হবে। কারণ একজন এসে যদি সে সম্পত্তি ক্লেম করে তো দিয়ে দিলাম, তো মামলা করার দরকার নেই। কারণ আমি সেই সম্পত্তির প্রকৃত মালিক না, আমি জানি। আমি প্রকৃত মালিককে সেই সম্পত্তিটা দিতে চাই, প্রকৃত মালিককে সেই সম্পত্তিটা আমি দিতে চাই। এই কারণে যে মামলাটা করা হয় সেটা নাম হচ্ছে ইন্টারপ্রিটার শুট, সেটা নাম হচ্ছে ইন্টারপ্রিটার শুট। তাহলে ইন্টারপ্রিটার শুট থেকে প্রশ্ন আসতে পারে যে এই অবস্থায় এক্স কি করতে পারে? যে একটা সম্পত্তির মালিক এক্স নয়, তবুও একটা সম্পত্তির মালিক এক্স নয়, তিনি চান প্রকৃত মালিককে সম্পত্তিটি দিতে। এই অবস্থা তিনি কি করতে পারবেন বা তার জন্য লিমিটেশন কি? তার জন্য লিমিটেশন হচ্ছে তার কোনো শুট করতে হবে না, তার কোনো মামলা দায়ের করতে হবে না। যদি একজন এসে ক্লেম করে যে সম্পত্তিটা আমার, তখন সে কি করবে? তখন সে ইন্টারপ্রিটার শুট করে দিবে, স্বার্থহীন মামলা করে দিবে। অর্থাৎ সে সম্পত্তিতে তার কোনো স্বার্থ নাই,
তার স্বার্থটা হচ্ছে সে প্রকৃত মালিককে ফেরত দিবে, সে তার খরচে মামলাটা পরিচালনা করবে, যে জয়লাভ করবে তার কাছ থেকে পরবর্তী সময় খরচটা আদায় করবে। এটা বলছে আমাদের ওভারঅল হচ্ছে অর্ডার 35 এবং অর্ডার 35 এর সেকশন হচ্ছে 88। তো আমরা আজকে যে টপিকগুলো পড়লাম খুব বেশি ইম্পর্টেন্ট না রিটেনের জন্য, বাট 60% ইম্পর্টেন্ট ধরেন। এর আগে যেগুলো পড়ছে সবগুলো 100%, কিন্তু রিটেনের জন্য এগুলো একটু কনসেপ্ট নিয়ে পড়তে হবে। আমি কয়েকটা প্রশ্ন তৈরি করে দিব, দেখি আমি শুক্রবারেই। আচ্ছা, এমনিতে কোনো প্রশ্ন আছে আমাদের? আমাদের অর্ডার 21, অর্ডার 35 বা হচ্ছে অর্ডার 9, মানে যে কোনো অর্ডার। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ দাদা। 26 পড়তে হবে না? 26 ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ওইটা স্কিপ করে গেলে যেতে হবে না, আমরা আসবো। 26 হচ্ছে ভালো করে পড়তে হবে, স্কিপ করে গেছি টাইমের কারণে। ওকে, তাহলে নেক্সট দাদা। হ্যাঁ, নেক্সট আমরা ওইটা পড়বো। আজকে এই পর্যন্ত। তবে এখানে যেহেতু ভালো করে কোশ্চেন বানানো যাচ্ছে না, এই কারণে আমি বাসায় আজকে রাত্রে দেখি কোশ্চেন বানাই আপনাদেরকে দেবো, দেখি আনসার করতে পারেন কিনা। ভালো করে কোশ্চেন করা যায় হচ্ছে প্লিডিংসে, প্লেন্টে, অর্ডার 9-এ খুব ভালো করে প্রশ্ন ছাপানো যায়, প্রশ্নকর্তা খুব কমফোর্ট ফিল করে প্রশ্ন বানাইতে, এটা একটা বিষয়। তো যাই হোক, আমরা পরবর্তীতে ক্লাস করি। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট সোমবার দাদা? না, সোমবারের আগে দেখি শুক্রবার নেওয়া যায় কিনা। দাদা তাহলে একটু ফাইনালি বলেন আর কি, তাহলে অন্য প্রোগ্রাম বা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে দাদা।